শ্রীরামকৃষ্ণ তখন অসুস্থ। চিকিৎসার জন্য দক্ষিণেশ্বর ছেড়ে আশ্রয় নিয়েছেন শ্যামপুকুরের এক বাড়িতে। তারই মধ্যে এলো কালী পুজো। সেদিন তার গৃহী এবং সন্ন্যাসী ভক্তরা শ্রীরামকৃষ্ণকে কালী জ্ঞানে পুজো করলেন। আমরা ঘুরে দেখলাম অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের পূর্ণ জন্মভূমি। কামারপুকুরের আনাচে কানাচে এখনো জীবন্ত হরেক কিংবদন্তি। যুগাবতার শ্রীরামকৃষ্ণের পূর্ণ জন্মভূমি এই কামারপুকুর। দক্ষিণেশ্বর, বেলুড় মঠ বা বাগবাজারের মায়ের বাড়ি যাননি এমন লোক কমই আছেন, কিন্তু কলকাতা থেকে 70 মাইল উত্তর পশ্চিমে শ্রীরামকৃষ্ণের জন্মভূমিতে কজনই বা গেছেন। আর সেই লক্ষ লক্ষ ভক্তের কথা ভেবেই আমরা বেরিয়ে পড়লাম শ্রীধাম কামারপুকুরের উদ্দেশ্যে। বাঁকুড়া, মেদিনীপুর ও হুগলি জেলার একবারে সন্ধিস্থলে অবস্থিত কামারপুকুর। কামারপুকুর, শ্রীপুর এবং মুকুন্দপুর এই তিনটি গ্রামকেই একসঙ্গে কামারপুকুর বলা হতো। হাওড়া থেকে জনপ্রতি 25 টাকা করে টিকিট কেটে 7টা 25-এর হাওড়া টু গোঘাট লোকালে চেপে আমরা বেরিয়ে পড়লাম কামারপুকুরের উদ্দেশ্যে। এবার আসুন ট্রেনের টাইম টেবিলটা জেনে নেওয়া যাক। প্রতিদিন ভোর 4টে 22-এ, 7টা 25-এ এবং 10টা 35-এ ও বিকেল 4টে 30-এ এবং সন্ধে 6টা 40-এ আপনি পেয়ে যাবেন হাওড়া টু গোঘাট লোকাল। কিছু সময় পরই ট্রেনের দৃশ্যপথ বদলে গেল নিমিষেই। কংক্রিটের বদলে দুধারে সবুজ ক্ষেত আর দূরে সবুজ গাছের সারি যেন অভ্যর্থনা জানাবে আপনাকে। নামি দামি কোম্পানির রঙের বদলে তখন শুধু সবুজ। নিমিষেই ঠেলে দিল 300 বছর আগে। সেই সময় হুগলি জেলার বিস্তীর্ণ প্রান্তর জুড়ে ছিল সোনার ফসল, আর সেই সবুজ সাগরের মধ্যেই গ্রামগুলো ছিল যেন ছোট্ট ছোট্ট দ্বীপ। আর এই সমৃদ্ধির লোভেই সেই সময় এখানে বর্গী হামলা ছিল একবারে চেনা ছবি। লাল মাটি আর সবুজ গাছের বুক চিরে আমরা ঢুকে পড়লাম গোঘা স্টেশনে। স্টেশন থেকে বাইরে বেরিয়েই আমরা পেয়ে গেলাম অটো এবং টোটো স্ট্যান্ড। সেখান থেকেই 30 টাকার বিনিময় টোটো করে আমরা পৌঁছে গেলাম 6 থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত রামকৃষ্ণ মঠের সামনে। আপনি চাইলেই স্টেশন থেকেই কামারপুকুর ও জয়রামবাটির 18টি সাইট সিন দেখার জন্য টোটো বা অটো বুক করে নিতে পারেন মাত্র 600 থেকে 800 টাকার বিনিময়। এখন সময় 11টা। আমরা এই পুণ্যভূমিতে অন্নগ্রহণ করার জন্য মঠে প্রবেশ করেই প্রথমেই অন্নভোগের জন্য টিকিট নিয়ে নিলাম। বলে রাখি, ভোগের টিকিটের কোনো মূল্য নেওয়া হয় না, তবে আপনি অনুদান করতে পারেন। আর এই ভোগের টিকিট বিতরণ করা হয় সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত। যথারীতি আমরা ভোগ গ্রহণ করে একটি টোটো নিয়ে বেরিয়ে পড়লাম কামারপুকুর ও জয়রামবাটি দর্শনে। এই হলো দেগ্রাম। এখানেই বাস করতেন সদাচারী ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। এই হচ্ছে সেই দেগ্রাম, বুঝলেন, ঠাকুরের আদি ভিটে। এখান থেকে সেই ঠাকুরের বাবাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই অত্যাচারী জমিদার রামানন্দ রায় মিথ্যে মামলার সাক্ষী না দেওয়ার জন্য ঠাকুরের বাবাকে এখান থেকে গ্রাম ছাড়া করেছিলেন, বুঝেছেন। ওই যে মাটির বাড়ি, খড়ের চাল, ওইটি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাসগৃহ। গ্রামের জমিদার রামানন্দ গ্রামেরই একজনের উপর অসন্তুষ্ট হয়ে মিথ্যা অপবাদ দিয়ে আদালতে মামলা করেন। সাক্ষী হিসাবে দাঁড় করাতে চান সত্যনিষ্ঠ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে, কিন্তু রঘুবীর ও শীতলা দেবীর নিত্য পুজো না করে যিনি জলস্পর্শ করতেন না, সেই সত্যনিষ্ঠ ক্ষুদিরাম মিথ্যে মোকদ্দমায় সাক্ষী দিতে রাজি ছিলেন না। রামানন্দ রায় এরপর তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। ফলে চট্টোপাধ্যায় পরিবারের কাছে দেরেগ্রামে থাকা ক্রমে অসম্ভব হয়ে পড়ল। এমন সময় ক্ষুদিরামের বন্ধু কামারপুকুরের শুকলাল গোস্বামী এগিয়ে এলেন তাদের সাহায্য করতে। নিজের বাড়ির
কয়েকটি চালাঘর আর 1 বিঘে 10 ছটাক জমি চিরকালের জন্য ছেড়ে দিলেন ক্ষুদিরামকে। দেরেগ্রামের ক্ষুদিরামের এই বাস্তবীটি এখন মন্দিরে পরিণত। তাহারই পাশে বসতবাড়ির একটি মডেলও রয়েছে। রামানন্দ যদি মিথ্যে মামলায় ক্ষুদিরামকে একেবারে সর্বশান্ত না করতেন, তাহলে শ্রীরামকৃষ্ণের জন্ম এই গ্রামেই হতো। আর এই বিষয় নিয়েই দেরেগ্রামের মানুষের আজও আক্ষেপ আছে। বন্ধু শুক্লাল গোস্বামীর অনুরোধে সাড়া দিয়ে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গৃহদেবতা রঘুবীর 2 সন্তান আর স্ত্রীকে নিয়ে চলে এলেন এই কামারপুকুরে। গ্রামের 3-4টি পুকুরের মধ্যেই কামারপুকুরের নামেই গ্রামের নাম কামারপুকুর। এই পুকুরের নাম অনুসারে গ্রামের নাম হয়েছে কামারপুকুর, বুঝতে পেরেছেন? আর কামারপুকুরের আদি নাম ছিল শুক্লালগঞ্জ, পরে এই পুকুরের নাম অনুসারে নাম হলো কামারপুকুর। কেন কামারপুকুর নাম হলো না, কামারপুর ওই যে ধনী কামার নিয়ে ওই যে ঠাকুরের বেদ কামাতা প্লাস ওই যে কামারদের ওখানে বসবাস ছিল, বুঝতে পেরেছেন? তখন কামাররা লোহার কাজ করতেন, সেই লোহাকে গরম করে গলন্ত লোহাকে এই জলেতে চুবাতেন, বুঝতে পেরেছেন তো, ঠান্ডা করার জন্য। সেই থেকে আস্তে আস্তে এটি কামারপুকুর নাম হলো, বুঝতে পেরেছেন? এখানে লাহা এবং পাইনরাই ছিলেন সম্ভ্রান্ত বংশ। রঘুবীরের প্রসাদে এখানেই 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে ধবনিষ্ঠভাবে দিন কাটাতে লাগলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। স্নেহ ও সফলতার প্রতিমূর্তি চন্দাদেবীও দয়া ও ভালোবাসায় প্রতিবেশীদের মন জয় করে নিয়েছিলেন। আর এই কয়েকদিনের মধ্যেই এই কামারপুকুরে জন্ম নিয়েছিলেন যুগবতার শ্রীরামকৃষ্ণ। তখন সেটা কেউ না জানলেও চন্দাদেবী নানা দেবদর্শন হতো। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ও গয়ায় গিয়ে দেবস্বপ্ন লাভ করেন। অন্যদিকে যোগীদের শিব মন্দিরে পূজা দিতে গিয়ে অপূর্ব এক জ্যোতির দর্শন পান চন্দাদেবী। শিবলিঙ্গ থেকে সেই জ্যোতি বেরিয়ে এসে তার শরীরে প্রবেশ করে। যোগীদের এই শিব মন্দির আজও একই রকম রয়ে গেছে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তীর্থক্ষেত্র থেকে ফিরে এলে তাকে চন্দাদেবী এই ঘটনা বলেন। দুজনের ভাব বিনিময়ের পর তারা বুঝতে পারেন দৈব সন্তান লাভ করতে চলেছেন তারা। 1836 সালে 17ই ফেব্রুয়ারি বাংলার 1242-এর 6ই ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয়া তিথিতে চন্দাদেবীর কোলে আলো করে জন্ম নেয় এক অপূর্ব শিশু। অন্নপ্রাশনের সময় এরই নামকরণ করা হয় গদাধর চট্টোপাধ্যায়। গ্রামের সকলের আদর ছিল এই গদাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে স্থানে জন্ম হয়েছিল সেটা তখন ঢেকিশাল ছিল। এখন অবতার শ্রেষ্ঠ শ্রীরামকৃষ্ণের সেই আঁতুর ঘরটিকেই এখন সুন্দর মন্দির পরিণত করা হয়েছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের তত্ত্বাবধানে কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান ও বাস্তুভূমি এখনও প্রাণবন্ত রয়েছে। ঠাকুরের জন্মস্থানের ঠিক ওপরেই মন্দিরের বেদি রয়েছে। চুন আর পাথরের তৈরি এই মন্দিরের নকশা করেছিলেন শ্রী নন্দলাল বসু। বন্ধুরাই বিশ্বজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমরা পরিদর্শন করব পুণ্যভূমি কামারপুকুর ও জয়রামবাটি। বন্ধুরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন তবে ঘুরে দেখি পুণ্যভূমির প্রতিটি স্থান। ছোটবেলা থেকে যতদিন কামারপুকুরে ছিলেন এই ঘরেই থাকতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী মাকে তিনি বলেছিলেন, কামারপুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। তোমার ভক্তরা যে যেখানেই নিজেদের বাড়িতে আদর করে তোমাকে রাখুক না কেন, কামারপুকুরে নিজেদের ঘরটি নষ্ট করো না। ঠাকুরের কথা অক্ষরে অক্ষরে পালন করে ঠাকুরের পার্থিব শরীর ত্যাগের পর শ্রী শ্রী মা অনেক অভাব অনটন থাকা সত্ত্বেও কামারপুকুরের এই ঘরেই কাটিয়েছিলেন অনেক দিন।
ঠাকুরের ঘরের সামনেই রয়েছে রঘুবীরের মন্দির। পূর্বদ্বারী এই মন্দির আগে মাটির দেয়াল ছিল। ঠাকুরের মন্দির তৈরির সময় রঘুবীরের মন্দিরটিকেও পাকা করা হয়। এই মন্দিরে শিলারূপী রঘুবীর, রামেশ্বর শিব, গোপাল মূর্তি আর একটি নারায়ণ শিলা এবং ঘটরূপিণী শীতলা দেবীও আজও নিত্য পূজা হয়। ঠাকুরের বংশধররা এখনও এই নিত্য পূজা পাঠের দায়িত্ব সামলান। ঠাকুরের ঘরের পাশেই রয়েছে তার দাদার ঘর। দুটি ঘরের মাঝখানে যে দরজাটি রয়েছে সেটি ছিল হালদারপুরে যাওয়ার রাস্তা। চন্দাদেবী থেকে শ্রী শ্রী মা সকলেই এই পথে স্নানে যেতেন। দালান পেরিয়ে ওপারে রয়েছে বৈঠকখানা, আর এই ঘরে বসেই ঠাকুর বাইরের লোকজনদের সঙ্গে দেখা করতেন। বৈঠকখানা ঘরের পুরো পাশে রয়েছে ঠাকুরের নিজের হাতে লাগানো আম গাছ, এখনো যা ফলে ফুলে ভরে গোটা মন্দিরটিকে ছায়াদান করছে। এই বসত ঘরের প্রতিটি কোণা এখনো শিহরণ জাগায় ভক্তদের মনে। তাদের কাছে এক পরম পুণ্য স্থান। ঠাকুরের আঁতুড়ঘর দর্শনকে জন্মান্তরের সৌভাগ্যের ফল মনে করেন সকলেই। সন্তোষ, সত্তা, মধুর নানা ভাব যার মুখে নিত্য খেলে বেড়াতো, সেই পরম ঠাকুরের জন্মভিটিতে পা রাখলে রোমাঞ্চিত হবেন। কামারপুকুরে এসে রোমাঞ্চিত হয়েছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসুও। স্থানীয় কয়েকজন ছাড়া এই ঘটনা বিশেষ কেউ জানেন না। কামারপুকুরের আনাচে কানাচে ছড়িয়ে আছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের পবিত্র স্মৃতি। হালদারপুকুর থেকে আনুরের বিশালক্ষী মন্দির, লক্ষ্মীজলার আলপথ থেকে ভূতির শ্মশান, পরম পুণ্য সেই সব স্থানে সারাদিন ঘুরে বেড়ালাম আমরা। ঠাকুরের জন্মভিটের ঠিক উত্তর দিকেই হালদারপুকুর। স্নান থেকে রান্না, শ্রীরামকৃষ্ণের সব কাজেই ব্যবহৃত হতো এই হালদারপুকুরের জল। স্নানের জন্য স্ত্রী পুরুষের জন্য আলাদা ঘাটের ব্যবস্থাও ছিল। শ্রীরামকৃষ্ণের ছোটবেলার নানা ঘটনার সঙ্গে হালদারপুকুরে বিশেষভাবে জড়িত। সঙ্গীদের সঙ্গে মিলে বালক গদাই পুকুরে সাঁতার কাটা থেকে শুরু করে নানা রকম খেলায় মেতে উঠতেন। এই হালদারপুকুরেই ঘটেছিল গদাইয়ের জীবনের সেই স্মরণীয় ঘটনা। একদিন ছোট্ট গদাই সঙ্গীদের সঙ্গে মেয়েদের ঘাটে স্নান করছিলেন। জল ছেটাচ্ছেন, জল নিয়ে খেলা করছেন। মেয়েদের গায়েও সেই জলের ছিটা লাগছে। তাতে বিরক্ত হয়ে একজন মহিলা বললেন, এই ঘাটে ছেলেদের ঢোকা নিষেধ। ধমক খেয়ে অন্য ছেলেরা চলে গেলেও কৌতূহলী গদাইয়ের ছিল গভীর জিজ্ঞাসা, কেন মহিলা পুরুষদের জন্য আলাদা ঘাটের ব্যবস্থা? পরপর 3 দিন গাছের আড়াল থেকে মেয়েদের স্নান করা দেখলেন গদাধর। তারপর সেই মহিলাটির কাছে গিয়ে তার সরল স্বীকারোক্তি, পরশু 4 জনকে স্নান করতে দেখেছি, কাল 6 জনকে, আজ 8 জনকে, কই কিছুই তো হলো না। মহিলাটি হেসে হেসে গদাইয়ের মার কাছে সব কিছু জানাতে চন্দাদেবী গদাইকে ডেকে বুঝিয়ে বললেন, এতে গদাইয়ের কিছু না হলেও মেয়েরা এতে অপমানিত বোধ করেন, আর মহিলা যেহেতু গদাইয়ের কাছে মাতৃতুল্য, তাই তাদের অপমান হয়, এমন কাজ কি করা উচিত? মায়ের এই কথার পর গদাই আর কখনো এমনটা করেননি। হালদারপুকুরের কথা উঠলেই শ্রী শ্রী সারদা মায়ের বিশেষ একটা কথা না বললেই নয়। শ্রী শ্রী মার তখন 13-14 বছর বয়স। তখন বেশ কিছুদিন তিনি কামারপুকুরে ছিলেন। এই সেই খিড়কির দরজা, এখান থেকেই শ্রী শ্রী মা রোজ হালদারপুকুরে স্নান করতে যেতেন। কিন্তু একা স্নানে যেতে ভয় পেতেন মা। আশ্চর্যের বিষয় হলো, এরপর থেকে শ্রী শ্রী মা দেখতে পেতেন যখনই তিনি হালদারপুকুরে স্নান করতে যেতেন, তখনই তার সামনে আর পেছনে 4 জন করে কিশোরী তার সঙ্গে যাচ্ছেন। অপ্রত্যাশিতভাবে প্রতিদিন স্নানের সময় তাদের সঙ্গিনী পেয়েও মা নিশ্চিন্ত হয়েছিলেন। মা ভেবেছিলেন মেয়েগুলো নিশ্চয়ই গ্রামেরই কেউ হবে, কিন্তু বাড়ি পৌঁছানো মাত্র তারা অদৃশ্য হয়ে যেতেন। শ্রী শ্রী মায়ের ভয় কাটাতে যে দৈবপ্রেরিত হয়ে অশ্বসখী নিত্য সঙ্গী হয়েছিলেন, তা বুঝতে আর বিলম্ব হয়নি তার। শ্রী শ্রী মায়ের খুব আক্ষেপ ছিল তিনি গঙ্গা স্নানে যেতে পারছেন না। একদিন তিনি সচক্ষে দেখেন ঠাকুরের পায়ের তলা দিয়ে গঙ্গা বইছে, আর তা এই হালদার পুকুরে মিশছে। সেই থেকে কামারপুকুরের মানুষ আজও গঙ্গা হিসাবে দেখেন এই হালদার পুকুরকে। এই কামারপুকুর নিয়ে কত কাহিনী, কত কিংবদন্তি। কামারপুকুরের পাশেই আনুগ্রাম, আর এখানেই প্রাচীন বিশালক্ষী মন্দির। কামারপুকুর থেকে আমরা বেরিয়ে পড়লাম বিশালক্ষী মন্দিরের উদ্দেশ্যে।
গদাই ধরলেন বিশালক্ষীর গান। বিশালক্ষীর কথা ভাবতে ভাবতে তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। কেউ ভাবলেন রোদ লেগে এমনটা হয়েছে, মাথায় জল ঢালা হলো, আঁচল দিয়ে হা করলেন কেউ কেউ, কিন্তু হুশ আর ফেরে না। শেষ পর্যন্ত ধর্মদাস লাহার কন্যা প্রসন্নমুখী মনে হলো গদাইয়ের উপর বিশালক্ষীর ভর পড়েছে। গদাইকে তিনি ঠাকুর দেবতার মতনই ভাবতেন। প্রসন্নময়ীর কথা মতো সবাই গদাইকে বিশালক্ষী দেবীর ভেবে স্তব করতে লাগলেন। তারপরই জ্ঞান ফিরল গদাইয়ের। আগের মতনই তাদের সঙ্গে হাঁটতে শুরু করলো ছোট্ট গদাই। এই ঘটনার আগেও আরও একবার ভাব সমাহিত হয়েছিলেন গদাই। এখনও বিশালক্ষী মন্দিরের নিত্য পূজা হয়। আনুর থেকে ফেরার পথে আমরা পেলাম সেই 1 বিঘে 10 ছটাক জমি লক্ষ্মীজলাকে। জলমগ্ন এই আলপথ দেখে মনে পড়ে গেল সেই ঘটনার কথা। গদাইয়ের তখন 6 বছর বয়স। গ্রামের পাশে লক্ষ্মীজলার আলপথে মুড়ি খেতে খেতে যাওয়ার সময় হঠাৎই আকাশে এক সারি বক দেখতে পান। ঘন কালো মেঘের বুকে সাদা বকের শাড়ি দেখে প্রথমবার ভাব সমাহিত হয়ে পড়েন গদা। জ্ঞান ফিরতে তিনি বলেছিলেন আকাশের শোভা দেখে এমনটি হয়ে গেছিল। বাইরে হুঁশ না থাকলেও ভেতরে হুঁশ ছিল। আনন্দে ভরে উঠেছিল হৃদয়। লক্ষ্মীজলা থেকে এগিয়ে গিয়ে চলে এলাম সীতানাথ পাইনের বাড়ি সংলগ্ন যাত্রা মঞ্চটিতে। এই ঘটনাটি ঘটেছিল সীতানাথ পাইনের বাড়িতে। এখনও রয়েছে সেই বাড়ি। পাশ দিয়ে একটু এগিয়ে গেলেই দুর্গাদাস পাইনের বাড়ি, যিনি গর্ব করে বলতেন এই বাড়ির ভেতরে বাইরের কোনো পুরুষ মানুষ ঢুকতে পারে না। বাড়ির কর্তার এই অহংকার তাঁতিনির বেশে ভেঙে দিয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ। কামারপুকুরে এখনও দুর্গাদাসদের বাড়িটি রয়েছে, যদিও বংশধরদের কেউই এখানে থাকেন না। দুর্গাদাস পাইনদের বাড়ি থেকে সোজা গিয়ে ডান দিকে লাহাদের বাড়ি। এরই লাগোয়া লাহাদের পাঠশালা। এই পাঠশালারই ছাত্র ছিলেন ছোট্ট গদাই। আচ্ছা, আপনারা এখন যেটা দেখছেন এটা হচ্ছে লাহাবাবুদের পাঠশালা। এই পাঠশালাটি 56টা খুঁটি দিয়ে তৈরি। আজ থেকে 250 বছর আগেকার জিনিস এটা। এই যে বিষ্ণু মন্দির দর্শন করলেন, দুর্গা মন্দির দর্শন, বা এই যে লাহাবাবুদের পাঠশালা, এগুলো সব 250 বছর আগেকার। কোনোটাই রিমডেলিং নেই, সব ওল্ড মডেল। যা ছিল তাই আছে, অরিজিনাল। আচ্ছা, এখানে ঠাকুরের মা যখন ঠাকুরকে পড়তে পাঠালেন পাঠশালায়, তখন গুরু মশাই অঙ্ক করতে দিয়েছিলেন, যোগ করেছেন। যখন বিয়োগ করতে দিয়েছে তখন বলছে দুধ সালা তো চাল কলা বিদ্যে লেখাপড়া শিখবো না, আমি যোগে আছি বিয়োগে নেই। হ্যাঁ, তখন তুই এখন থেকে আমাকে বিয়োগ শিখাচ্ছিস? বিয়োগ মানে ভক্তের সাথে ভগবানের বিচ্ছেদ, যোগ মানে মানুষের যোগাযোগ। উনি যোগাযোগ করতে এসছেন, বিয়োগ করতে আসেনি। তখন না পড়াশোনা করে ওই বিষ্ণু মন্দিরে গিয়ে মায়ের নাম গান করতেন আর মায়ের ছবি আঁকতেন। বুঝতে পারছেন? এই হচ্ছে সেই পাঠশালা। এইগুলি ধর্মদাস লাহার আমলে সব তৈরি। বুঝতে পেরেছেন? আগে ছিল খড়, পরে দেওয়া হয়েছে টিন। এই টিনটার বয়স হচ্ছে 125 বছর।
125 বছরের টিন। আর এই হচ্ছে লাহাবাবুদের রাসমঞ্চ। ওই যে আপনারা যে রাসের ছবিগুলো দেখলেন, এটা হ্যাঁ তো রাসমঞ্চ। প্রতি অঘ্রাণ মাসে রাস পূর্ণিমায় রাস হয়। আর ওই যে ওই কোণে আছে আপনার পার্বতীনাথ শিব, যেটা আপনারা দেখলাম, ওই প্রসন্নময়ীর স্বপ্নাদেশ পাওয়া পার্বতীনাথ শিব। বালক গদাই 5 বছর বয়সে এই পাঠশালায় ভর্তি হন। মেধাবী গদাইয়ের ভর্তির অল্প সময়ের মধ্যেই লিখতে পড়তে সমর্থ হন। যদিও পড়াশোনার থেকে পুরাণ কথা আর যাত্রাগান শুনতেই তার অনেক বেশি ভালো লাগতো। শুভঙ্করীর অঙ্ক গদাধরের কাছে ধাঁধা লাগলেও তার হাতের লেখা ছিল খুবই সুন্দর। গদাধর, সুবাহু, জগদ্দার পালার প্রভৃতি গ্রন্থের যে অনুলিপি করেছিল তা এখনও বেলুড় মঠে সযত্নে রাখার আছে। পাঠশালার ভিতরে কাঠের কাজ দেখলে তাক লেগে যাবে। পাঠশালার ঠিক পাশেই আছে লাহাদের দুর্গামণ্ডপ। একসময় দুর্গাপুজোর দিনে গোটা কামারপুকুর অঞ্চল ভেঙে পড়তো এই দালানে। এখানেই একমাত্র পুজো হতো, এখন কেবলই স্মৃতি। এই হচ্ছে লাহাবাবুদের দুর্গা মন্দির, যে দুর্গা মায়ের ঠাকুর বাল্যকালে নিজের হাতে চোখ এঁকেছিলেন। স্বয়ং ঠাকুর নিজের হাতে চোখ এঁকেছিলেন, বুঝতে পেরেছেন? এই যে কাঠামোটা দেখে যাচ্ছেন, এই কাঠামোটা ঠাকুরের আমলের সেই প্রথম কাঠামো, যে কাঠামোতে মাকে তৈরি করা হয়েছিল এবং ঠাকুর চোখ এঁকেছিলেন। হ্যাঁ, ওই কাঠামো আজও আছে। এই কাঠামোতেই প্রত্যেক বৎসর মা দুর্গাকে তৈরি করা হয়। হ্যাঁ, এবং ঠাকুরের আমলেও টানা 10 দিন যাত্রা হতো লাহাবাবুদের। এখনো তাই প্রথা চালু আছে, টানা 10 দিন যাত্রা হয়। মায়ের মূর্তি হচ্ছে এইটি হচ্ছে মায়ের মূর্তি। আড়ম্বরের নানা চিহ্নতেও পড়েছে সময়ের পরিরেখা। দুর্গামণ্ডপের গায়ে রয়েছে লাহাদের বিষ্ণু মন্দির। বর্গী আক্রমণের হাত থেকে আত্মরক্ষার জন্য মন্দিরের ওপর ও নিচের 2 জায়গাতেই বেশ কয়েকটি গোপন ঘর ছিল। ঠাকুর পাঠশালা থেকে মাঝে মাঝেই চলে আসতেন এখানে, মাঝে মাঝেই বসে পড়তেন দেবদেবীর ছবি আঁকতে। ছিলেন লাহাবাবু ধর্মদাস লাহা, বুঝলেন? এনার একমাত্র মেয়ে হচ্ছে ওই যে প্রসন্নময়ী, উনি ছিলেন বাল্য বিধবা, বুঝতে পেরেছেন? উনি ঠাকুরকে গোপাল জ্ঞানে পুজো করতেন, বুঝতে পেরেছেন তো? এবং ঠাকুরকে খুব ভালোবাসতেন। ঠাকুর যখন মাকে বিয়ে করতে জয়রামবাটি গেলেন, তখন উনি গয়না ধার দিয়েছিলেন, যে লাহাবাবুদের যে গয়না সেই প্রসন্নময়ী দিয়েছিলেন, বুঝতে পেরেছেন? আর যখন ঠাকুরের বাবাকে 1.5 গ্রাম তার আদি ভিটের থেকে তাড়িয়ে দেওয়া হলো, তখন এখানে এসে যে লাহাবাবু উনি আর শুক্লাল গোস্বামী ঠাকুরের বাবাকে আশ্রয় দিলেন। লাহাবাবু দিয়েছিলেন 1.5 বিঘা জমি আর এই বিষ্ণু মন্দির, যে বিষ্ণু মন্দিরটা আপনাদের দেখাবো। আর শুক্লাল গোস্বামী দিয়েছিলেন বাসগৃহ, বর্তমানে ঠাকুরের যেটা বসবাস করছিল। আসুন, এইদিকে আসুন। এই হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির, বুঝলেন? এই বিষ্ণু মন্দিরটা আজ থেকে 250 বছর আগেকার তৈরি। তখন বর্গী মারাঠাদের আমল। বর্গীরা হামেশাই চুরি ডাকাতি করতে আসতেন বলে লাহাবাবু এই মন্দিরটা 3 তলা বানিয়েছেন। আন্ডারগ্রাউন্ডে 1 তলা আছে, 2 তলার উপরে বাবা বিষ্ণুদেব বিরাজ করছেন, 3 তলাটা ওই যে বাবার শয়ন কক্ষ, বুঝতে পেরেছেন? কেননা তখন বর্গীরা যখন চুরি ডাকাতি করতে আসতেন, তখন লাহাবাবু তার ধন সম্পত্তি এবং আত্মীয় পরিজনকে নিয়ে ওই আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে যেতেন। আবার তারা চলে গেলে ওখান থেকে আবার বেরিয়ে আসতেন, বুঝতে পেরেছেন? এই হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির। আর এইগুলো সব ছবি তুলে নিন, এগুলো হচ্ছে সব
রাসের ছবি, ওই যে রাস মঞ্চ দেখাবো না, প্রতি অঘ্রাণ মাসে রাস পূর্ণিমায় রাস হয়, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, এটা ঠাকুরের বাবাকে সে 1.5 গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার ছবি, বুঝতে পেরেছেন? এটা ওই, হ্যাঁ, আর ওই যে হচ্ছে ঠাকুরের জন্ম, ওই যে ঢেকিশাল উঙ্গান। হ্যাঁ, আর এটা হচ্ছে লাহাবাবুদের পান্থশালায় গদাধরের সাধু সেবা, আর এইটি হচ্ছে লাহাবাবুদের এই গদাধরের বিবাহ, আর এই হচ্ছে লাহাবাবুদের গয়না ফিরত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখনই মায়ের গা থেকে গয়না খুলতে যায় তখনই মা কান্নাকাটি করে। তখন ঠাকুরের মা চন্দ্রামণি দেবী বললেন যে দেখ গদাই, বৌমা যখন রাত্রে ঘুমিয়ে পড়বে সব গয়নাগুলো খুলে নিবি। তা মা ঘুমাচ্ছেন, ঠাকুর কি করেছেন রাত্রিবেলা সব গয়নাগুলো খুলে নিয়েছেন। পরদিন সকালবেলা মা উঠে দেখছেন যে আমার হাতে গয়না নেই, কান্নাকাটি আরম্ভ করেছে। তখন ঠাকুর মাকে ফুলের গয়না দিয়ে সাজিয়েছিলেন এবং বলেছিলেন যে দেখো সারদা, এগুলো তো লাহাবাবুদের গয়না, ফেরত দিতে হবে, আমরা খুব গরিব মানুষ, তবে তোমাকে আমি কথা দিচ্ছি একজোড়া বালা আমি তোমাকে গড়িয়ে দেবো, সেই বালা জোড়া দুটি তুমি সারা জীবন পরে থাকবে। মায়ের হাতে যে বালা জোড়া দুটি আছে বা তৎকালীন ছিল, সেটা ঠাকুরের দেওয়া, নাম হচ্ছে সারদা বালা, বুঝতে পেরেছি? যাচ্ছে এই যে কালী মন্দিরটা দেখছেন, রামকৃষ্ণ দেবের স্মৃতি বিচরিত। এই কালী মন্দিরের রহস্য হচ্ছে ঠাকুর এবং তার সঙ্গীরা এই মাকে দর্শন করতে এসেছিলেন। দর্শনকালে ঠাকুরের সঙ্গীরা বলছে ঠাকুরকে যে আচ্ছা গদাই, মায়ের গলায় পইতে কেন, মা কি ব্যাটা ছেলে? যা দেখছিস আমিও তাই দেখছি, তবে তোরা তোদের চোখ নিয়ে দেখছিস, আমি আমার চোখ নিয়ে দেখছি, বুঝতে পেরেছেন? এই হচ্ছে কালী মন্দির, এটা হচ্ছে অর্ধনারীশ্বর কালী মন্দির। বিষ্ণু মন্দির থেকে বেরিয়ে লাহাদের পাঠশালাকে বাঁহাতে রেখে এগিয়ে ডান দিকে মোড় ঘুরলেই গোপেশ্বর শিব মন্দির। দক্ষিণেশ্বরে থাকার সময় শ্রী রামকৃষ্ণের দৈব ভাব অবস্থার উন্মাদ রোগ বলে কামারপুকুরে প্রচারিত হয়। সেই সময় মা চন্দা দেবী গদাধরের কল্যাণ কামনায় এই গোপেশ্বর শিব মন্দিরেই হত্যে দিয়েছিলেন। তারপরই স্বপ্নাদেশ পান, মুকুন্দপুরের শিবের নিকট হত্যা দাও, মনস্কামনা পূর্ণ হবে, সেখানেও হত্যে দেন তিনি। গোপেশ্বর শিব মন্দির থেকে এগিয়ে গিয়ে ডান দিকে ধনিকামান্নির বাস্তুভিটে। এই ধনিকামান্নি ছিলেন শ্রীরামকৃষ্ণের ধাত্রীমাতা। ঠাকুরকে অত্যন্ত স্নেহ করতেন ধনিকামান্নি। উপনয়নের সময় ধনিকামান্নিকে ভিক্ষামা করে স্নেহের মর্যাদা রক্ষা করেন গদাধর। কামারপুকুরে ধনিকামান্নির বাস্তুভিটাটা আজ আর নেই, সেখানে তৈরি হয়েছে ধনিকামান্নির মন্দির। ধনী মায়ের মন্দির, ঠাকুরের ভিক্ষামা। ঠাকুরের যখন জন্ম হয়েছিল, জন্মের সময় ঠাকুরকে প্রথম কোলে নিয়েছিলেন ওই ধনীমা, উনান থেকে বের করে ছাই পাঁচ পরিষ্কার করে প্রথম কোলে নিয়েছিলেন উনি, সেই জন্যই হয়েছিল ধাত্রীমা। পরে ঠাকুরের প্রতিশ্রুতি করার পর ঠাকুরের ভিক্ষামা হয়েছেন পৈতের সময়, বুঝলেন? একই মা দুই রূপ, বুঝতে পেরেছেন? যখন ভিক্ষা নেয় তখন ঠাকুরের বড় ভাই রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে ঠাকুরের বাদ অনুবাদ হয় যে আমরা জাতিতে ব্রাহ্মণ, ওরা কামার নিচু জাত, তো ওদের হাতে ভিক্ষা নিলে আমাদেরকে ব্রাহ্মণ সমাজ এক ঘরে করে দেবে। তখন ঠাকুর বলেছিলেন মা মাই হয়, মায়ের কোনো জাত হয় না, ভিক্ষা যদি নিতেই হয় আমি ধনী মায়ের হাতেই নেবো, নাহলে আমি পৈতে নেবই না। তখন মানে ঠাকুরের জেদেতে এই ধনী মাই ভিক্ষামা হয়েছিলেন। আর সেই থেকেই এখনো পর্যন্ত যত আমাদের হিন্দুদের এই যে পৈতে হয়, ব্রাহ্মণদের ছেলেদের ওই ভিক্ষামা, হ্যাঁ ভিক্ষামা দে জাতের ভিক্ষামা হয়। এখান থেকে বেশ খানিকটা দূরে চিনু শাকারির বাস্তুভিটে বালক গদাইয়ের সঙ্গে তার মধুর সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি মনে করতেন গদাই দেবতার অংশ,
চিনুশাকারীর আশঙ্কা ছিল গদাইয়ের অবতার লীলা প্রকাশ পাওয়ার আগেই হয়তো তার বৃদ্ধ শরীর পঞ্চভূতে মিশে যাবে। বালক গদাইকে তিনি তা বলেও ছিলেন। এখন শুধুমাত্র বাস্তবিকতে একটা তুলসী মঞ্চ ছাড়া চিনুশাকারীর বসতবাড়ির আর কোনো চিহ্নই নেই। তবে এখানে হয়ে উঠেছে একটি নতুন স্কুল, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। যে আমাকে তুমি যে রূপে দর্শন করলে এটি কারুর কাছে প্রকাশ করো না যে আমি কে। যদি প্রকাশ করে ফেলো তাহলে তোমার বংশে কিন্তু কেউ থাকবে না। আর উনি ঠাকুরের বিয়ের সময় মা শারদাকে শাঁখা পরিয়েছিলেন এই চিনুশাকারী। তো সেই কিছুদিন পর কিন্তু বলেই ফেলেছিল আসলে ঠাকুর কে, যার জন্যে ওনার বংশে কেউ ছিল না। এখন মঠ ও মিশন ওনার এইটা অ্যাকোয়ার করে এই দিকটা বাচ্চাদের জন্য গদাধর বিদ্যা মন্দির করেছে, আর ওই দিকটা গেস্ট হাউস করেছে যাত্রীদের থাকার জন্য। এইটা নতুন করে আজ 5 বছর হলো এইটি উদ্বোধন করেছে। হ্যাঁ, জমিদারের আসল বাড়ি এইটি। বর্তমানে এখন সব লাহা পাড়ায় পরিণত হয়েছে ওনার বংশধরের বিস্তারের কারণে, বুঝতেছেন? নাহলে এই যে লাহাবাড়ি, অনেকে বলে না লাহাবাড়ি কোনটা, এইটাই হচ্ছে সেই আদি লাহাবাড়ি। কামারপুকুরের আরও একটি উল্লেখযোগ্য স্থান হলো মানিক রাজার আমবাগান। কলেজ মোড়ের পেছনেই রয়েছে এই বাগান, তবে এখন ফলে ভরা বাগানের কোনো চিহ্নই নেই। তবে এই বাগানেই গদাধর তার বন্ধুদের সঙ্গে খেলা, অভিনয় আর গান নিয়ে মেতে থাকতেন। মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন ভূর্ষব গ্রামের এক ভক্তিমান ব্রাহ্মণ। গ্রামের দয়ালু ব্যক্তি হিসাবেও সুপরিচিত ছিলেন তিনি। সকলে তাকে মানিক রাজা বলে ডাকতেন। ভূর্ষব গ্রামে এখন মানিক রাজার প্রাসাদ ও বাড়ির ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। বালক গদাধরকে প্রায়ই মানিক রাজা তার বাড়িতে নিয়ে আসতেন। আমবাগানের মতোই বালক গদাধরের অত্যন্ত প্রিয় জায়গা ছিল সত্যময়রার মিষ্টির দোকান। সাদা বোঁদে আর জিলাপি খেতে খুব ভালোবাসতেন কামারপুকুরের আদরের গদাই। যখন তখন জিলাপি খেতেন তিনি, এমনকি ভরপেটেও। মজা করে বলতেন, জিলাপি হলো লাট সাহেবের গাড়ি, জিলাপি পেটে গেলে বাকি খাওয়ারেরা পথ ছেড়ে দেয়। সেই সত্যময়রার বংশধরেরাই এখন দোকানটা চালাচ্ছেন। গদাইয়ের বালক সুলভ নানা আচরণের মধ্যেই উদ্দীপিত ছিল দৈব প্রভাব। নইলে সেই ছোট বয়সে কেউ ঘন্টার পর ঘন্টা কাটাতে পারে এই শ্মশানে? ঠাকুরের তপস্যা ক্ষেত্র, বুঝতে পেরেছেন? এই হচ্ছে সেই কামারপুকুরের মহাশ্মশান, নাম হচ্ছে ভূতির শ্মশান এইটি। আচ্ছা, এখানে এখনো দাহ কার্য চলে, বুঝতে পেরেছেন? আর মধ্যিখানে ওই যে সমাধি পীঠটি, ওইটি হচ্ছে লাহাবাবু ধর্মদাস লাহার সমাধি পীঠ। এইটা বট গাছ, সেই বট গাছের তলায় ঠাকুর বাল্যকালে প্রথম তপস্যা করেছিলেন। তখন এই দিকগুলো সব বন এবং শ্মশানেই ভর্তি ছিল সব। সেই জন্যই ঠাকুরকে সবাই বলতো খ্যাপা পাগল, বুঝতে পেরেছেন? শ্রীধাম কামারপুকুরের পুণ্যভূমি দর্শন হয়ে গেলেও দুচোখ জুড়ে তখনও ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের ছবি, মন জুড়ে শুধুই কামারপুকুর। কিন্তু এবার তো আমাদের যেতে হবে শ্রীমায়ের পুণ্যভূমি দর্শন করতে। সারদা দেবী যখন শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে থাকতেন, তখন নহবতী ছিল তার থাকার জায়গা। একবার রামকৃষ্ণ বলেছিলেন,
মন্দিরে যে মা আছেন তিনি আবার নহবতেও আছেন। সারদা দেবী যে দেবী ভগবতীর অংশস্বরূপ, এর মাধ্যমেই এই বার্তা ভক্তমণ্ডলীর কাছে পৌঁছে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী এলেন পৃথিবীর এই মাটিতে, জয়রামবাটিতে। গ্রামখানি ধন্য হল শ্রীমায়ের চরণ ধুলিতে, জয়রামবাটিতে। শ্রীধাম কামারপুকুরের পর আমরা বেরিয়ে পড়লাম মা শারদার পুণ্য জন্মভূমি জয়রামবাটির উদ্দেশ্যে। কামারপুকুর থেকে মাত্র 4 মাইল দূরে অবস্থিত শ্রী শ্রী মায়ের পুণ্য জন্মভূমিতে 3 রাত্রি কাটানো নাকি জন্মাজন্মান্তরের পুণ্যের ফল। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত কোতলপুর থানার ছোট্ট গ্রামটি মা লক্ষ্মীর কৃপাদৃষ্টিতে ধন্য, অন্যান্য গ্রামের থেকে অনেক সমৃদ্ধ। কিন্তু শ্রী শ্রী মায়ের আবির্ভাবের আগে তেমন কোনো প্রাচুর্যই ছিল না। আধুনিক সভ্যতার কেন্দ্রস্থল থেকে একেবারে বিচ্ছিন্ন জয়রামবাটিতে পৌঁছে যেন মনে হলো এ যেন দেবভূমি, লক্ষ্মীর বাসস্থান। মায়ের জন্মস্থানেই তৈরি হয়েছে মাতৃমন্দির। এটাই শ্রী শ্রী মায়ের বাবা রামচন্দ্র মুখোপাধ্যায়ের আদি বাস্তুভিটে। এই বাড়িতেই 1260 বঙ্গাব্দের 8ই পৌষ, ইংরাজির 1853 সালের 22শে ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষ্ণ সপ্তমী তিথিতে মা শ্যামাসুন্দরীর কোলে আলো করে জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান। শ্রী শ্রী মায়ের জন্মের পর নাকি জয়রামবাটিতে বাড়িতে বাড়িতে সন্ধে প্রদীপ জেলে মেয়েরা লক্ষ্মী পুজো করেছিলেন। আর ঠিক তখনই বৈকুণ্ঠ থেকে স্বয়ং লক্ষ্মী অবতীর্ণ হলেন মুখোপাধ্যায় পরিবারে। মায়ের 9 বছর বয়স পর্যন্ত এখানেই ছিলেন তারা। শ্রী শ্রী রামকৃষ্ণের সঙ্গে বিয়েও তার এই বাড়িতেই হয়েছিল। 1923 সালের 19শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে স্বামী শারদানন্দ মায়ের মন্দিরের প্রতিষ্ঠা করেন। 1953 সালের শুভ বাসন্তী শুক্লা 64তে শ্রীমায়ের শ্বেত পাথরের মূর্তি স্থাপিত হয়। এটি হলো মায়ের পুরানো বাড়ি। এখানে মায়ের ঘর ছাড়া শ্যামাসুন্দরী দেবীর ঘর এবং মায়ের পাগলি মামিরও ঘর রয়েছে। এই ঘরের সামনের দালানে বসেই মায়ের সেই বিরল ছবিটি তোলা হয়েছিল। ভক্তরা এই বাড়িতেই আসতেন, থাকতেন এবং অন্নগ্রহণ করতেন। ভক্তদের ভিড় দিন দিন বেড়ে যাওয়ায় পুরনো বাড়িতে নানা অসুবিধা হতে থাকে। তাই স্বামী শারদানন্দ পুণ্যপুকুরের দক্ষিণ পশ্চিম তীরে একটুখানি জমি কিনে তার উপর মায়ের নতুন বাড়ি বানিয়ে দেন। জয়রামবাটির মাতৃমন্দিরের প্রধান ফটকে ঢুকতে ডান দিকেই রয়েছে মায়ের নতুন বাড়ি। 1916 থেকে 1920 প্রায় 4 বছর এই বাড়িতেই বাস করতেন মা। মাতৃমন্দির থেকে বেরিয়ে মায়ের জন্মভিটের আগে ডান দিকে সরু গলিতে ঢুকে পড়লাম আমরা। এখানেই মা সিংহবাহিনীর মন্দির, স্থানীয় ভাষায় মারো। স্বয়ং হতে দিয়েছিলেন। ওনার যখন পেটের গন্ডগোল হয় তখন কোনো ডাক্তার বুদ্ধি মাকে ভালো করে তুলতে পারেননি। হ্যাঁ, তখন মা নিজে এসে এই সিংহবাহিনী মায়ের মন্দিরে হতে দিলেন। হ্যাঁ, ওইটা ওই যে সাদা রঙের মন্দিরটা। হ্যাঁ, তখন হ্যাঁ বলছি আমি। তো তখন মা সিংহবাহিনী মা শারদাকে আরোগ্য করে তুলেছিলেন। তারপর মা ভালো হয়ে যাওয়ার পর, অর্থাৎ দক্ষিণেশ্বরে তখন ঠাকুর অসুস্থ, ঠাকুরের কাছে যেতে পারছেন না, এখানে ভালো হোক। তারপর দক্ষিণেশ্বর গিয়েছিলেন ঠাকুরের কাছে মা। ওই দক্ষিণেশ্বর থেকে ফিরে এসে মা স্বয়ং নিজে এই মায়ের মহিমা প্রচার করেছিলেন। বুঝতে পেরেছেন? এখানে মাটি পাওয়া যায়, ওই যে মায়ের যে চরণামৃত যে মাটি আছে না, এই মাটি খুব গুণ, এই মাটি হ্যাঁ। একবার শ্রীমা পেটের কঠিন ব্যাধিতে আক্রান্ত হন। দীর্ঘদিন ধরে অসুখ সারছে না, ক্রমশ দুর্বল হয়ে পড়ছে সারা শরীর। এমন অবস্থায় তিনি হত্যে দিয়ে পড়লেন সিংহবাহিনীর স্থানে। বলা হয় এখানেই দেবী 12-13 বছরের কামার মেয়ের বেশে দেখা দিয়ে দুরারোগ্য রোগের ওষুধ বলে দেন। ফলে অদ্ভুতভাবে এই ওষুধ খেয়ে খুব তাড়াতাড়ি সেরে ওঠেন মা। সেই থেকেই প্রচলিত হয় সিংহবাহিনী মাহাত্ম্য। মা এতটাই বিশ্বাস করতেন যে এখানকার মাটি কৌটোয় ভরে সবসময় নিজের কাছে রেখে দিতেন। আজও এখানে অসংখ্য ভক্ত পুজো দিতে আসেন।
সিংহবাহিনী জগদ্ধাত্রী হলেও ধাতুর ঘটমূর্তি। মূল মন্দিরের দুপাশে রয়েছে দুটি মৃত্তিকা কুণ্ড। প্রত্যেক ভক্তের কাছে আজও এই মাটি হলো সর্বরোগ নিবারণ। সিংহবাহিনী মন্দিরের পাশ দিয়ে আমরা চলে এলাম বারুজ্জা পুকুরে। স্থানীয় মানুষ একে তালপুকুরও বলে। একসময় এখানে প্রচুর তাল গাছ ছিল, এখনো দুই একটি তাল গাছ সেই চিহ্ন বহন করছে। পুকুরটি গ্রামের দক্ষিণ পূর্ব কোণে। দীর্ঘদিন শ্রী মা এই পুকুরে রোজ স্নান করতে আসতেন। গোটা গ্রামের লোক এই পুকুর থেকেই পানীয় জল সংগ্রহ করত। বারুজ্জা পুকুর থেকে আমরা শটাং চলে এলাম মায়ের দিঘিতে। শোনা যায় এই পুকুর থেকেই নাকি মা গরুর খাদ্য দল ঘাস কাটতেন। তখন এটি আহের নামে পরিচিত ছিল। এই যে দিঘিটা দেখছেন, এই দিঘিতে মা তার অষ্টসখীদের নিয়ে গরুর খাবারের জন্য দল ঘাস কাটতে আসতেন। এই দিঘিতে মা তার অষ্টসখীদের নিয়ে গরুর খাবারের জন্য দল ঘাস কাটতে আসতেন, বুঝলেন তো? এই সেই দিঘি। জয়রামবাটিতে থাকার সময় এই আমোদা নদীতেই বিশেষ বিশেষ দিনে মা শারদা স্নান করতেন। নিজে বলতেন গঙ্গা স্নান এই আমোদন নদেই যোগিন মা গোপাল মা স্নান করাতেন। এই পুণ্য তিথিতে এখনও প্রতি বছর বাসন্তী পূজার অষ্টমীতে মায়ের গঙ্গাঘাটে আমোদন রূপিণী মা গঙ্গার পুজো অর্চনা হয়। আমোদন নদের চারপাশে ঘুরে বেড়ালাম আমরা, আর জেনে নিলাম টোটো চালক দাদার কাছে কিছু অজানা কথা। এইটা হচ্ছে আপনার বিশ্বনাথের মন্দির, বুঝতে পারছেন তো? এই হচ্ছে সেই মায়ের আমোদর ঘাট, বুঝলেন? মা তার চার ভাইকে নিয়ে স্নান করতে এসেছে। ওই যে দেখছেন মাকে স্নান করে গা মুছচ্ছে। আর ওই যে মায়ের সামনে যে গাছটি, ওইটি হচ্ছে ওই যে অশ্বত্থ গাছ, ওইটি বোধি বৃক্ষ নামে পরিচিত, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ। আর এই যে জরা মন্দির দুটি, এই মন্দির দুটি হচ্ছে মায়ের মাতা এবং পিতার সমাধি মন্দির, বুঝতে পেরেছেন? মায়ের মা বাবাকে এখানেই দাহ করা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, আপনারা এবারে দূরে যাবেন। ওই যে প্রদর্শনী যে কথা বলছিলাম, ওই যে ওইটা, হ্যাঁ, ওখানে, হ্যাঁ, ওখানে মায়ের সমস্ত প্রদর্শনী খোদাই ইয়ে করা রয়েছে। মায়ের লীলা সমস্ত হ্যাঁ খোদাই করা আছে। আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন ওই। এবার আমাদের ফেরার পালা। শ্রীমায়ের পুণ্য জন্মভূমি দর্শন করে আমরা ধন্য হলাম। জয়রামবাটির প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে আছে কিংবদন্তি। শ্রীমায়ের জন্মভূমির ছেড়ে আমরা আবার ফিরে যাব শ্রীধাম কামারপুকুরে। আমার নাম বিদ্যুৎ গোস্বামী, আমি এখানকারই লোকাল টোটো চালাই। আমার ফোন নাম্বার হচ্ছে 8348037027। আমি এই কামারপুকুরের সাইড সিন সহ জয়রামবাটি যে সমস্ত সাইড সিন আছে আমি ঘুরিয়ে দেখাই। আচ্ছা দাদা, আমি যেটা জিজ্ঞেস করবো যে এইটা করতে মানে কত খরচা হতে পারে? এইটা খরচা আছে আপনার 1000 টাকা প্যাকেজ। এটা 1000 টাকা প্যাকেজ। সেটা হচ্ছে এই যে আপনাদেরকে যে ঘুরিয়ে নিয়ে এলাম, আনুর বিশালক্ষী, দেরেগ্রাম, লোকাল সাইড সিন, জয়রামবাটি, মায়ের মন্দির এবং সিংহবাহিনী মন্দির, মায়ের আমোদর ঘাট, মায়ের সানের ঘাট, সমস্ত এই প্যাকেজের মধ্যেই পড়ে ওগুলো। মানে আপনি কত কমের মধ্যে নিয়ে যেতে পারবেন তাহলে যে আপনার সঙ্গে তাহলে যোগাযোগ করবে? খুব কম পক্ষে হলেও 800 টাকা। এবং আর একটা ফেসিলিটি হচ্ছে, যে আসবে সে যদি আমার এই ফোনেতে ফোন করে, আমি গোঘাট
যে আমাদের স্টেশন আছে গোঘাট স্টেশন, গোঘাট স্টেশন থেকে নিয়ে আসবো, আবার এই সমস্ত ঘুরিয়ে দেখিয়ে গোঘাট স্টেশনে ড্রপ করে দেবো। হ্যাঁ, ওয়ান ডে চলে গেল, হ্যাঁ। তাদের জন্য আপনি এই সুবিধাটা দিতে পারবেন। হ্যাঁ, আর যারা থাকবে তারা তো তাদের তো কোনো ব্যাপার। আপনি ছেড়ে দেবেন। ঠিক আছে, দাদার কাছ থেকে জেনে নিলাম, দাদার ফোন নাম্বারও স্ক্রিনে আমি দিয়ে দিলাম। এবারে কেউ যদি আসতে চান দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে খুব সুবিধা হবে। দাদা খুব সুন্দর বুঝিয়েছে, যেটা আপনি ভিডিওতে দেখতে পাবেন যে দাদা আমাদেরকে গাইড খুব সুন্দর করেছে। হ্যালো দাদা, আজকের মতো হ্যাঁ, গুড নাইট, শুভ সন্ধ্যা।